আজকে আমাদের আলোচনার বিষয় বড়ু চণ্ডীদাসের রচিত শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্যটি সেই কাব্যটি সম্পর্কে। এর আগে আমরা একটি ভিডিওতে চর্যাপদ সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত আলোচনাই করেছি একে একে। চর্যাপদ ছিল খণ্ড খণ্ড অনেকগুলো কবিতা আর কি, যেখানে অনেক কবিরা মিলে সেই পদগুলো রচনা করেছিল। আর শ্রীকৃষ্ণ কীর্তন, এখানে আমরা কিন্তু একটি পূর্ণাঙ্গ কাহিনী পাব। বাংলা সাহিত্যে এই শ্রীকৃষ্ণ কীর্তনের আগে কোনো রকম সম্পূর্ণ কাহিনী কিন্তু পাওয়া যায়নি। তো কাহিনীমূলক যে কাব্যটি সেটি আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি। এর ভাষা অনেকটাই পুরনো, তবু চর্যাপদের থেকে অনেকটাই সোজা, তোমরা পড়লে বুঝতে পারবে। তো এখানে নেটের জন্য যেহেতু আমরা মূলত আলোচনা করব, দেখো যে কোনো বড় পরীক্ষার প্রিপারেশন নিলে সেখানে ছোট যাবতীয় সমস্ত পরীক্ষার পড়া কিন্তু হয়ে যায়। সেই হিসেবে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আলোচনা করব। এখানে আমাদের যে 4টি খণ্ডের কথা বলা হয়েছে, মানে মোট 13টি খণ্ড, তার মধ্যে আমাদের কিন্তু সিলেবাসে 4টি রয়েছে। সেই 4টির সারসংক্ষেপ প্রথমে তুলে ধরব, তারপরে একে একে বিষয়বস্তু যা রয়েছে তথ্যগুলো সমস্ত তোমাদের সামনে একে একে আসবে। ভিডিও লম্বা হবে, সঙ্গে থাকো। আর এগুলো খাতা মধ্যে লোড করে নেবে, কারণ কোনো রকম পিডিএফ তোমরা পাবে না। তো প্রথমে দেখো কি রয়েছে, জন্মখণ্ড। এটাই কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের সবচেয়ে ছোট খণ্ড, জন্মখণ্ড। হ্যাঁ, তো কি বলা হচ্ছে এখানে, সকল দেবতা মিলে স্বর্গে সভা করলেন কিসের জন্য? কংসের জন্য কিন্তু সৃষ্টি নষ্ট হচ্ছে। কিভাবে তাকে মারা সম্ভব সেটাই কিন্তু ব্রহ্মার কাছে বললেন। ব্রহ্মা তাদের নিয়ে সাগরে হরির কাছে গেলেন। এই কথা শুনিয়া নারায়ণ অল্প হেসে একটি শ্বেত এবং একটি কৃষ্ণকেশ তাদের দিলেন। বললেন, কি বললেন দেখো, যে বসুদেবের ঘরে দৈবকীর গর্ভে বলরাম এবং কৃষ্ণ অর্থাৎ বনমালী রূপে আবির্ভূত হইবেন, এরই হাতে কংসাসুরের বিনাশ হইবে। অর্থাৎ দুষ্ট লোককে কংস, তার বিনাশের জন্য অন্যান্য দেবতারা হরির কাছে গিয়েছিলেন। হরি বলে দিলেন তার ধ্বংস কে করবে? শ্রীকৃষ্ণ করবে। আর শ্রীকৃষ্ণ কিন্তু দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করবে। কত নম্বর গর্ভে? অষ্টম গর্ভে, অর্থাৎ 8 নম্বর সন্তান হবে। কৃষ্ণের সম্ভোগের জন্য লক্ষ্মীকে দেবগণ সাগরের ঘরে জন্ম নিতে বলে। এই লাইনটি আমার বিশেষ ভালো লাগেনি, কারণ ওই সম্ভোগের শব্দটি কিরকম অশ্লীল বলেই মনে হচ্ছে। ঠিক আছে, একজন জন্মগ্রহণ করবে আরেকজনের সম্ভোগের জন্য। যাই হোক, প্রাচীন পুঁথি। তারপর রাধার স্বামী আইহন কি হবে? নপুংসক কিন্তু হবে। রাধার যৌবন দেখে আইহনের মা বড়াইকে তার রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগ করলেন। এখানে শুধু জন্ম নয়, আর একটু এগিয়ে দিচ্ছেন কাহিনীটি, যে আইহন হচ্ছে রাধার স্বামী, সে নপুংসক। রাধার যৌবন দেখে আইহনের মা কিন্তু একজনকে নিয়োগ করলেন পাহারাদার হিসেবে। কাকে? বড়াইকে। এই কাব্যের মধ্যে আমরা বিশেষ কোনো চরিত্র কিন্তু পাবো না, খুব বেশি নয়। 3টে মূল চরিত্র রয়েছে, রাধা, কৃষ্ণ এবং বড়াই। এই 3টি চরিত্রের মধ্য দিয়ে কাহিনী একে একে এগিয়ে যাবে। তো বড়াইকে কিন্তু রাধার যৌবন দেখে আইহনের মা কিন্তু নিয়োগ করলো দেখাশোনা করার জন্য। এখানে বড়াইয়ের বর্ণনা কিন্তু পাওয়া যাচ্ছে, তোমরা কাব্যটি পড়বে, সেখানে বড়াইয়ের বর্ণনা পাবে। বৃদ্ধ লোক বড়াই রাধাকে দুধ দই বেচার জন্য মথুরায় যেতে বলে। অর্থাৎ তারা হচ্ছে গোয়াল, এবং সেই দুধ বিক্রি করার জন্য মথুরায় কিন্তু যেতে বলে। কে? বড়াই বলে। কাকে? রাধাকে।
এটাই হচ্ছে আমাদের জন্মখণ্ড। এখানে এইটুকুই কাহিনী পাওয়া যাচ্ছে, জন্ম এবং কয়েকজনের বর্ণনা। তারপর তাম্বুল খণ্ড আসছে। তাম্বুল অর্থাৎ ধরো যে নেমন্তন্ন করলে যে তাম্বুল, নেমন্তন্নর মতোই বোঝায়, সেটাই এখানে বোঝাচ্ছে। তো এটির সারসংক্ষেপটা কিরকম দেখো। একদিন রাধিকা বড়াইকে ছাড়াইয়া দ্রুতপদে অনেক দূরে চলে গেল। মানে ওই যে বাজারে যাচ্ছে, বাজারে যাওয়ার সময় একদিন কি হলো বনের মধ্যে, যে বড়াইকে ছেড়ে রাধা অনেকটা দূরে চলে গেল। আর বড়াই অন্য পথে চলে গেল। রাধা বকুলতলায় পৌঁছে বড়াইকে দেখতে পায়নি। রাধা কোথায় বকুলতলে যখন পৌঁছালো তখন কিন্তু বড়াইকে আর দেখতে পাচ্ছে না। কারণ কি ছিল? বৃদ্ধ লোক, তেমন ভাবে চলতে পারতো না। সে অন্য পথে চলে গেল এবং রাধা অন্যমনস্কতার কারণে এগিয়ে গেল এবং তারপর বড়াইকে আর দেখতে পাচ্ছে না। কিছু দূরে গিয়ে বড়াই দেখতে পেল বৃন্দাবনে অনেক গাই চড়তেছে। মানে অনেক গাই চড়ছে কোথায়? বৃন্দাবনের বনে। বড়াই ভাবলো এই রাখালকে জিজ্ঞাসা করবে, কেন? সে তো রাধাকে হারিয়ে ফেলছে, এখানে রাধাকে কোথায় পাবে সেই ব্যাপারটি সে বুঝে পাচ্ছে না। তাই সামনে যখন দেখলো রাখাল, তখন ভাবলো তাকে গিয়ে জিজ্ঞাসা করবে। আর রাখাল কে ছিল? রাখাল ছিল কানাই অর্থাৎ কৃষ্ণ। কৃষ্ণকে বড়াই সবকিছু গিয়ে বলল যে এমন অবস্থা, আমি চলতে চলতে রাধাকে হারিয়ে ফেলেছি। কৃষ্ণ রাধার রূপ জানতে চাইলো। যে কোনো লোক হারিয়ে গেলে যেরকম একটা রূপের বর্ণনা দিতে হয়, অর্থাৎ দেখতে কেমন, নয়তো খুঁজে পাবে কি করে, তাই না? তো সেই হিসেবে এখানে কিন্তু রাধার রূপের বর্ণনা রয়েছে এবং সেই রূপের বর্ণনা শুনে কৃষ্ণ কিন্তু মদন জ্বালায় কাতর হলো। অর্থাৎ এখানে শারীরিক চাহিদার জন্য কিন্তু সে কাতর হলো, এটাই বোঝাচ্ছে। তারপর কৃষ্ণ বড়াইকে বলে রাধাকে এনে দিতে। বড়াই তাতে রাজি। কৃষ্ণ যদি রাধাকে খুঁজে দেয়, যে রাধাকে রাজি করানোর জন্য বড়াইকে মানায়, বড়াই রাজি হয়, বলে যে তুমি যদি তাকে খুঁজে দিতে পারো তাহলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। বড়াই কৃষ্ণকে বলল আমাকে কিছু ফুল ও তাম্বুল দাও, আমি রাধাকে দিয়ে দিই। ঠিক আছে? তো ফুল তাম্বুল অর্থাৎ মনে করো যে একটা উপহার হিসেবে দিল। তোমার কাজ আমি কিন্তু করে দেব। কে বলল? বড়াই বলল। কাকে? কৃষ্ণকে বলল অবশ্যই করে দেবে। রাধার কাছে কি কি বলতে হবে তাও কিন্তু কৃষ্ণ বলে দিয়েছে, যে এই সমস্ত কথা গিয়ে বলবে। বড়াই ফুল ও তাম্বুল দেয় এবং বলেন কৃষ্ণের সঙ্গে প্রেম করতে, না হলে রাধার প্রাণের সংশয় হবে। অর্থাৎ এখানে রাধাকে কিন্তু খুঁজে দিয়েছে কৃষ্ণ এবং সেই কথা মতো বড়াই রাধাকে বলল যে তুমি কৃষ্ণের সঙ্গে প্রেম করো, নয়তো তোমার প্রাণের সংশয় হবে, অর্থাৎ তোমাকে প্রাণে মরতে হবে। তবুও রাধা তা নেয়নি, ফেলে দেয় এবং বড়াইকে একটা চড় মারে। বড়াইকে বলে ঘরে আমার সর্বগুণ সম্পন্ন স্বামী আছে। কৃষ্ণকে বড়াই সব কথা বলে। তারপর যেহেতু নেয়নি এবং তাকে মেরেছে, তারপর বড়াই এসে কৃষ্ণকে সমস্ত কথা বলে। কৃষ্ণ তখন বলছে তুমি গিয়ে বলো যে তোমাকে না দেখতে পেলে কৃষ্ণ প্রাণে মরবে, অর্থাৎ খুব ভালোবাসে, তোমাকে না দেখতে পেলে সে মারা যাবে। এবার রাধা বলে সে আইহনকে সব বলে দেবে। আইহন অর্থাৎ রাধার স্বামী। বড়াইকে বলে তুমি এমন দুষ্ট বাক্য বলেছ, আমি আইহনকে বলে দেব, অর্থাৎ স্বামীকে বলে দেব। এবং বলে তুমি আমার দিদিমা, আমি তোমার নাতনি, তাই তোমার মুখে এমন কথা কিন্তু শুনতে পেলাম। আর যদি এমন পরিহাস বাক্য বলো তাহলে তোমার বিনাশ সাধন করব। বড়াইকে কিন্তু একটু ভয় দেখাচ্ছে, যে বলছে তুমি আমার দিদিমা হও তাই ইয়ার্কি করছো, ঠিক আছে, কিন্তু এমন সমস্ত ইয়ার্কি যেন পরবর্তী সময় তুমি আর না করো। বড়াই কৃষ্ণের কাছে চর খাওয়ার কথা গিয়ে বলে এবং প্রতিকার করতে বলে। একটু বানিয়েও বলেছিল বড়াই। কৃষ্ণ বলে এই কথা আমাকে বলতে পারতো, কিন্তু বড়াইকে কেন মারলো? মানে অর্থাৎ আমার ঘটককে কেন তাকে মারলো? আমাকে তো এই সমস্ত কথা বলতে পারতো। এর জন্য রাধাকে অনেক কষ্ট পেতে হবে। সেও প্রতিজ্ঞা করে বসে যে এই সমস্ত ঘটনার জন্য রাধাকে কষ্ট করতে হবে। তারপর আরেকটু রয়েছে তাম্বুল খণ্ডে, যে বড়াই ছলনা করে রাধাকে বলল তোমার কথায় আমি কৃষ্ণকে নিবৃত্তি করিয়াছি, কৃষ্ণ দুর্মতি ত্যাগ করে নিজ গৃহে চলে গেছে। অর্থাৎ তুমি যে আমাকে এমন বললে এবং মারলে, তার জন্য
আমি কৃষ্ণকে নিবারণ করেছি, বলেছি যে রাধা রাজি নয়, এবং সেই কারণে কৃষ্ণ কিন্তু তার ঘরে ফিরে গেছে। এরপর নিয়মিত রাধার কিন্তু মথুরার হাটে দুধ বিক্রি করতে যাওয়ার বিবরণ তোমরা পাবে। মদন জ্বালায় কাতর কৃষ্ণ বড়াইকে বলে, রাধার কথা ভাবিয়ে আমার চোখ দিয়ে ঘুম আসে না। এবং দেখা যাচ্ছে যে বড়াইয়ের সঙ্গে কৃষ্ণের যোগাযোগ কিন্তু রয়েছে, প্রতিনিয়তই রয়েছে। এবং সে বড়াইকে আবার বলছে যে মদনের জ্বালায় কাতর হয়ে আমি কিন্তু ঘুমোতে পারছি না, আমাকে কথা দিয়ে তুমি প্রবঞ্চিত করছো, অর্থাৎ তুমি আমাকে কিন্তু কথা দিয়েও ঠকাচ্ছ যে তুমি আমাকে সাহায্য করবে। রাধাকে পাইবার জন্য কৃষ্ণ পুনরায় পথে মহাদানী সাজিয়া থাকবে এই প্রস্তাব দেয়। অর্থাৎ দুজনের মধ্যে একটা প্ল্যান হয় যে যখন বাজারে যাবে তখন কৃষ্ণ মহাদানী সেজে রাস্তায় থাকবে, এবং সে রাধার কাছে কি চাবে, দান চাহিবে, নরম গরম কথা বলবে, ভালো মন্দ কথা বলবে, তখন তুমি নির্ভয়ে ছলনায় আমাকে কিন্তু তিরস্কার করিও। অর্থাৎ এটা শিখিয়ে দেওয়া ব্যাপার যে আমি রাধাকে অনেক কিছু বলবো এবং তার জন্য কিন্তু তুমি আমাকে অপমান করবে, তিরস্কার করবে। এবার আইহনের মাকে রাজি করায় দুধ দই নিয়ে রাধা বাজারে যাবার জন্য। তখন রাধা পসরা সাজাইয়া বড়াই ও সখীদের সঙ্গে আনন্দিত মনে কোথায় চললেন, মথুরার বাজারে কিন্তু চললেন। এটা গেল আমাদের তাম্বুলখণ্ডের কাহিনী। এরপরে আছে বংশীখণ্ড। বংশীখণ্ডের মধ্যে এখানে অনেকটা দীর্ঘ হয়ে যাচ্ছে পড়তে পড়তে, তো এটা আমি সংক্ষেপে একটু বলে দেই বংশীখণ্ডের মধ্যে কি হবে। যে কৃষ্ণ কিন্তু বাঁশিটি পেয়েছিল হরগৌরীর কাছ থেকে, সেই বাঁশিটিকে নানানভাবে সে অন্য অন্য বাদ্যযন্ত্র প্রথমে বাজিয়েছে রাধাকে রাজি করানোর জন্য ভালোবাসায়, কিন্তু রাধা কোনোটাতেই আর আকর্ষিত হয়নি। কিন্তু শেষে কৃষ্ণ তার শেষ চালটি চাললো। সে যে বাঁশিটি হরগৌরীর কাছ থেকে পেয়েছিল তার মধ্যে 7টি ছিদ্র ছিল এবং সোনার স্বামী লাগানো ছিল। বাঁশিতে হীরের কারুকার্য করা ছিল, যে বাঁশিতে নাকি জগৎ মুগ্ধ হয়ে যায়। সেই বাঁশি কিন্তু তখন সে বাজালো কাকে, রাধাকে রাজি করানোর জন্য। তো সেই অবস্থায় দেখা গেল রাধা কিন্তু সেই বাঁশির সুর শুনে মোহিত হয়ে গেল এবং কৃষ্ণের প্রেমে পড়ে গেল। তারপর একে একে তাদের মধ্যে এরকম সমস্যা চলতে থাকলো, এবং একদিন রাধা সেই বাঁশিটিকে চুরি করলো, একটা মন্ত্র প্রয়োগ করলো, নিন্দাবলী মন্ত্রে তাকে কৃষ্ণকে জড়িয়ে নিদ্রায় মানে ঘুম পাড়িয়ে কৃষ্ণের সেই বাঁশিটিকে রাধা কিন্তু চুরি করে নিল, এবং চুরি করে নিয়ে সেই বাঁশিটিকে কলসির মধ্যে লুকিয়ে রাখলো। তখন কৃষ্ণ বুঝতে পারলো যে রাধা এই কাজটি করেছে, বাঁশিটি চুরি করেছে। সে কিন্তু রাধার কাছে বাঁশিটি চাইলো, বা রাধা প্রথমে কিন্তু না করলেও শেষে কিন্তু বাঁশিটি দিয়ে দিল, এবং শর্ত রাখলো যে কৃষ্ণ রাধার প্রতি আকৃষ্ট থাকবে এবং তাকে সে ভালোবাসবে। এরকম একটা শর্ত দিয়ে সে বাঁশিটি ফিরিয়ে দিল। আর বাঁশির মূল্য ছিল 7 লক্ষ টাকা, টাকা কিনা জানি না, কিন্তু 7 লক্ষ। যাই হোক, এরকম ভাবে এটা গেল আমাদের বংশীখণ্ড। এবং বংশীখণ্ডের শেষে দেখো, এইভাবে বাঁশিটি পাইয়া শ্রীকৃষ্ণ হৃষ্ট মনে কালিন্দী নদীর তীর থেকে গৃহে ফিরল এবং বড়াই রাধাকে নিয়ে ঘরে ফিরল। অর্থাৎ তাদের মধ্যে কিন্তু ভালোবাসার একটা সম্ভাবনা, অর্থাৎ সাকসেসফুল হওয়ার উপায় দেখা গেল, এবং সম্পন্ন হতেই দেখা গেল এখানে। তারপর আসছে রাধার কিন্তু বিরহ। রাধা বিরহ, এখানে কিন্তু খণ্ড শব্দটি প্রয়োগ করা হয়নি। তোমরা দেখবে যে 12টি খণ্ডে কিন্তু প্রত্যেকটিতে খণ্ড রয়েছে, শেষেরটিতে রাধার কিন্তু বিরহ। এটা খণ্ডিত, এ কথা বলেছেন বিমান বিহারী মজুমদার। পরবর্তী সময় তথ্যের মধ্যে তোমরা পাবে নিশ্চয়ই। তো এখানে কি দেখা যাচ্ছে যে রাধা কিন্তু এই পর্বে এসে কৃষ্ণের প্রতি খুবই মোহিত হয়ে গেছে। এটা পড়ে নিও, হ্যাঁ, দীর্ঘ একদম খুব বেশি করা যাবে না ভিডিওটা, তোমরা বোর হয়ে যাবে। শর্টস দেখার দুনিয়া, 30 সেকেন্ডে ভিডিও শেষ, এখানে আধ ঘন্টা চললে অনেকটা লম্বা হবে। তো সংক্ষেপে বলছি যে রাধার বিরহতে দেখা যাচ্ছে যে রাধা কৃষ্ণের প্রতি খুবই আকৃষ্ট। এবার কিন্তু কৃষ্ণ দূরে দূরে সরে সরে থাকছে, কিন্তু রাধা কিন্তু আকুল ব্যাকুল। রাধার এবার পূর্ণ যৌবন, সে কৃষ্ণকে চায় নিজের করে পেতে, কিন্তু কৃষ্ণ তখন অন্যমনস্ক।
তখন কৃষ্ণ বলে যে তুমি আমাকে প্রচুর অপমান করেছো, আগে বড়াইকে মেরেছো, এখন কেন আমার প্রতি এত আকৃষ্ট? আমি এখন আর তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। কিন্তু রাধা বেহায়ার মতোই, সে কিন্তু বারবার কৃষ্ণের সঙ্গে দেখা করতে চায় এবং তার জন্য বড়াইকে বারবার বলে, অনুরোধ করে যে তুমি কৃষ্ণকে এনে দাও। সেই সূত্রে কৃষ্ণকে কিন্তু বড়াই এনেও দিয়েছিল। এক দুবার এমন হয়েছে কৃষ্ণকে এনে দিয়েছে রাধার কথায়। কিন্তু শেষে দেখা যাচ্ছে যে কৃষ্ণ কিন্তু আর মথুরায় নেই। সে কিন্তু কংসের বিনাশ করার জন্য সে কিন্তু চলে যাচ্ছে। একবার লাস্ট তাদের মধ্যে দেখা হয়েছে রাধার সঙ্গে, এবং তারপর সে চলে গেছে এবং রাধাকে বলেছিল যে আমি কংসের বিনাশ করব, তাই আমি মথুরা থেকে চলে যাব। তো এইভাবেই শেষে রাধা যখন কৃষ্ণের প্রেমে আকুল, তখনই কৃষ্ণ কিন্তু তাকে ছেড়ে সেই কংসের বিনাশের জন্য চলে যায়। এখানে গিয়ে কাহিনীটি শেষ হয়। তাই অনেকে মনে করেন যে এই কাব্যের কাহিনীটি সম্পূর্ণ নয়, খণ্ডিত, কিছুটা পাওয়া যায়নি। হতে পারে, এ নিয়ে তর্ক বিতর্ক চলুক। আমরা আমাদের পড়া যতটুকু সারসংক্ষেপটা আমরা বলে নিলাম একে একে। আর একটু এখানে রয়েছে, তোমরা একটু পড়ে নিও। হ্যাঁ, আমি সবটা পড়লাম না। তো এরপর আসছে কিন্তু আমাদের যে যাবতীয় তথ্য, সেই তথ্যগুলো। এখানে তথ্যগুলো তোমরা একে একে দেখে নাও। 1909-এ কিন্তু আবিষ্কার হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন এবং 1916-তে প্রকাশ। এখানে চর্যাপদেও দেখবে যে 1916-তে প্রকাশ, এটাও কিন্তু 1916-তে প্রকাশ। কিন্তু চর্যাপদ 1907-এ আবিষ্কার হয়েছিল, এটা 1909, 2 বছর আগে পড়ে। সম্পাদক ছিলেন কে? বসন্ত রঞ্জন রায়। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটিও প্রকাশ হয়। একই জায়গা থেকে কিন্তু দুটোই প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, মুখবদ্ধ রচনা করেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। আর এই পুঁথিটি কোথায় পাওয়া গেছে? বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ, বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের বাসিন্দা দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে কিন্তু আবিষ্কার করা হয়েছিল। আবিষ্কারটা 1909। হ্যাঁ, উপরে লেখা আছে। সংস্কৃত শ্লোক আছে 133টি মোট। হ্যাঁ, তারপর হচ্ছে ক্ষুদ্রতম খণ্ড জন্মখণ্ড, আগেই বলেছি পড়ানোর সময়। বৃহত্তম দানখণ্ড, হ্যাঁ, অনেকটা বড় দানখণ্ড। কাহিনী মোট 2.5 বৎসরের কাহিনী এখানে আছে। ফার্সি ভাষা এখানে দেখতে পাওয়া যায়। রাধা হলো লক্ষ্মীর অবতার, আর রাধার সখীদের কিন্তু এখানে নাম নেই, কৃষ্ণের সখাদের নাম কিন্তু পাওয়া যাচ্ছে। রাধা বিরহ প্রক্ষিপ্ত বলেছেন বিমান বিহারী মজুমদার, এটা আগেও বললাম। লিপি 14দশ শতাব্দীর রাখালদাস বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন। দেখো, এগুলো পুরনো পুঁথি, তো আসল পাওয়া যায়নি, কপিগুলো পাওয়া গেছে। তো বিভিন্ন যে লেখকরা, তারা এটার সময়কাল বিচার বিবেচনা করে বলেছেন, এক একজনের মতো এক এক রকম করে। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। আর ছন্দ হচ্ছে মূলত মিশ্রবৃত্ত ছন্দ এখানে দেখতে পাওয়া যায়। এর আগে কিন্তু গাথা সপ্তশতীতে রাধা ও কৃষ্ণকে একত্রে দেখা গেছে। হ্যাঁ, কাব্যটি তুলট কাগজে লেখা, আর চর্যাপদ ছিল তোমাদের তালপাতায় লেখা। আর এটা হচ্ছে তুলট কাগজে লেখা। আর কাগজের আকারটা কি ছিল? 13 1/4 ইন্টু 3/4, এরকম এত ইঞ্চি ছিল। হ্যাঁ, তারপর রাধার স্বামী আই হন এবং জননী হলো পদ্মা। চিরকুটে নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। যে পুঁথিটি পাওয়া গেছে কপি করা, সেখানে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটি উল্লেখ রয়েছে, যার কারণে অনেকে দাবি করেছেন যে কাব্যটির নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ হওয়াই যোগ্য। কিন্তু এটা শ্রীকৃষ্ণ কীর্তন হিসেবে প্রচলিত রয়েছে। কৃষ্ণের মা হচ্ছেন দৈবকী। পাহাড়িয়ার আগে সবচেয়ে বেশি পদ এখানে রচিত হয়েছে। কৃষ্ণ হরগৌরীর কাছ থেকে বাঁশিটি পেয়েছিল। বাংলা ভাষায় পূর্ণাঙ্গ কাব্যের আদি নিদর্শন হলো এটি। হ্যাঁ, চর্যাপদে কোনো নির্দিষ্ট কাহিনী নেই, খণ্ড খণ্ড কোনো কোনো অংশ চিত্র তুলে ধরা হয়েছে। আর শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু একজন রচনা করেছে। আর এর আগে একজনের কোনো কাব্য পাওয়া যায় না নির্দিষ্টভাবে, সবই মিলেমিশে অনেকে মিলে কাব্য রচনা করেছেন। বাংলা সাহিত্যে চণ্ডীদাস হচ্ছেন 3 জন। এখান থেকে কিন্তু ওই চণ্ডীদাস সমস্যা উঠে আসে। হ্যাঁ, বড় চণ্ডীদাস ডাক নাম অনন্ত, এটা একটা চণ্ডীদাস। আর একটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস, আর একটা দীন চণ্ডীদাস বা দ্বিজ চণ্ডীদাস। এখানে
বড়ু চণ্ডীদাস যেটি আছে সেখানে কিন্তু চৈতন্য পূর্বকালের কবি বলে অনুমান করা হয়। কাব্যে গ্রাম্যতা অশ্লীলতাও এখানে বর্তমান রয়েছে। এগুলো নিয়ে অনেক সমালোচনা হয়। তো তথ্যগুলো দেখো, সমালোচনাগুলো এত আর দেখতে হবে না। যে পুঁথিটি পাওয়া গেছে সেটি হাতে লেখা, মূল পুঁথিটি অনেক পুরনো। বললাম 1907 যেটি পাওয়া যায় গোয়ালঘরের মাচা থেকে, সেটি কিন্তু মূল পুঁথি নয়, সেটি হচ্ছে কপি করা পুঁথি, মূল পুঁথি অনেক পুরনো। এখানে কিছু বড় বড় টার্মস রয়েছে, এগুলো দেওয়ার মানে হচ্ছে যে আমাদের যে ভাইবা যখন হবে আর কি, ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে এগুলো থেকে কাজে আসবে। হ্যাঁ, এগুলো একটু পড়ে নেবে, ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে, আর লিপি কিসের, অনেক বিস্তারিত দেওয়া আছে। হ্যাঁ, এগুলো দেখবে। তারপর রাধা বিরহ কেন বলা হচ্ছে, এই স্বর্গের সঙ্গে খণ্ড যুক্ত হয়নি। এর প্রথম কারণ এই যে কবি অন্য সব খণ্ডের চাইতে এই খণ্ডের বিশিষ্টতাকে সকলের সামনে তুলে ধরেছেন। আবার এই খণ্ডের পূর্বে রাধা যেন পূর্ণ হয়ে ওঠেনি, সেই সমস্ত নানান কারণ দেখানো হয়েছে। তারপরে আছে অশ্লীলতা দোষ, অশ্লীলতা দোষের মধ্যে অনেক কিছু রয়েছে, সেগুলো দেখবে। হ্যাঁ, সব একদম লাইন বাই লাইন ধরে পড়ানো হলে অনেকটা লম্বা হবে ভিডিও। এখানে পুরাণেরও প্রভাব দেখতে পাওয়া যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ভাগবতের কাহিনী থেকে গৃহীত হয়েছে। এছাড়া হরিবংশ, পদ্মপুরাণ প্রভৃতি পুরাণের কাহিনীও এখানে দেখতে পাওয়া যায়। জন্মখণ্ডের অন্তর্গত প্রসঙ্গ নানা পুরাণ থেকে গৃহীত হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষায় আদি মধ্যযুগের প্রভাব পড়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শ্রেষ্ঠ চরিত্র রাধার চরিত্র, কারণ একটি পূর্ণাঙ্গ নারী চরিত্র অঙ্কনের জন্য রাধার চরিত্র শ্রেষ্ঠ। গড় গড় করে পড়েও তেমন কিছু লাভ নেই, তোমরা একটু পড়ে নেবে। হ্যাঁ, এগুলো এত বোঝানোর কিছু নেই, তথ্য সবই অজস্র তথ্য দিয়ে রাখেছি, কোন জায়গা থেকে কি কি এসেছে, কার প্রভাব পড়েছে না পড়েছে, কিছু কিছু তথ্য এখানেও আরো দেখো। কৃষ্ণ বাঁশিটি পায় হরগৌরীর কাছ থেকে, রিপিট হয়ে গেছে। কৃষ্ণকে নিদ্রায় পাঠায় নিন্দাবলী মন্ত্রের দ্বারা। কাব্যের বাংলা আদি মধ্য বাংলা স্তর থেকে লেখা, বিভাগের অন্তর্ভুক্ত। কাব্যের ছন্দ মূলত মিশ্রবৃত্ত। বড়ু চণ্ডীদাস বৈদর্ভী রীতির কবি ছিলেন। কাব্যে মোট 32টি রাগের উল্লেখ রয়েছে। আর এগুলো যে কাব্য, সেটি বোঝা যায় হচ্ছে রাগ রাগিনীর উল্লেখ থেকে। এরকম কোশ্চেন কিন্তু নেটে এসেছিল। সর্বাধিক পাহাড়িয়া রাগে পদ রচিত হয়েছে, মোট কত? 57টি। সর্বাধিক পদ রামগিরি 54টি। বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে জয়দেবের গীত গোবিন্দ কাব্যের ব্যবহৃত কর্ণাট ও গন্ডরিক রাগে কোন কোন পদ রচনা করেন? একবার ব্যবহার হওয়া রাগের সংখ্যা 60টি, মোট খণ্ড 13টি। ঠিক আছে, এখানে সব খণ্ডগুলো দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট, খণ্ডগুলো পড়বে। জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, বস্ত্রহরণ খণ্ড, এগুলো সব খণ্ড। হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড, রাধা বিরহ, মোট 13টি খণ্ড এখানে দেওয়া রয়েছে, এগুলো পড়বে। একটু সাজানো কম হলো। পুঁথি পরিচয়, পুঁথির পরিচয় এখানে দেওয়া এবং পুঁথির নামকরণও এখানে দেওয়া হচ্ছে। আমি তোমাদের আগেই একটু বললাম যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ অনেকে বলেছেন, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তনই চলে এসেছে আগে থেকে। কাব্যের রচনাকাল সম্পর্কেও এখানে বলা হচ্ছে, বিস্তারিত সব কিছু দেওয়া হলো। হ্যাঁ, এরপরে লাস্ট আর কিছু তথ্য আছে, এগুলো একটু দেখে দিচ্ছি। কবির পরিচয়, এখানে শ্রীকৃষ্ণ কীর্তনে মোট 415টি পদের মধ্যে বড়ু চণ্ডীদাসের ভণিতা আছে 43 বার, অর্থাৎ বড়ু চণ্ডীদাসের উল্লেখ রয়েছে 43 বার। তাই বলা হচ্ছে যে এই কাব্যটি রচনা করেছে বড়ু চণ্ডীদাস, অনন্ত চণ্ডীদাস ইত্যাদি। এর ফলে সৃষ্টি হয়েছে চণ্ডীদাসের সমস্যা। কেউ মনে করেন কোভিদ নাম অনন্ত চণ্ডীদাস, কবির নাম আর কি, হ্যাঁ কোভিদ হয়ে গেছে, কবির নাম অনন্ত চণ্ডীদাস, তার উপাধি, কিন্তু ভণিতায় শুধু অনন্ত কোথাও ব্যবহার হয়নি। এখানে বলা হচ্ছে যে চণ্ডীদাসের নাম এটা নয়, উপাধি, মূল নাম অনন্ত, কিন্তু দেখা যাচ্ছে যে অনন্ত এই নামটি কোথাও কিন্তু সিঙ্গেল ভাবে ব্যবহার করা হয়নি। তাই অনন্ত তার নাম নয়, এই নাম তার অপ্রচলিত নাম হতে পারে, কিন্তু গায়নের দেওয়া নাম এটি হতে পারে। তাই বড়ু চণ্ডীদাস হলো তার আসল নাম। খণ্ড ও ঋতু এখানে উল্লেখ করা আছে। তাম্বুল খণ্ড কখন? বসন্তকাল। নৌকা খণ্ড, তাম্বুলে পরে দান আসে। দানখণ্ড গ্রীষ্মকাল, নৌকাখণ্ড বর্ষাকাল, ভারখণ্ড শরৎকাল, বৃন্দাবন খণ্ড বসন্তকাল, বংশীখণ্ড বসন্তকাল। তো এলোমেলো হয়ে যাচ্ছে, দেখো বসন্তকালগুলো আলাদা করে নেবে। দেখো 3টা বসন্তকাল রয়েছে। হ্যাঁ, অর্ধেক হয়ে গেল। তারপর রাগ রাগিনী,
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাগ রাগিনীর সংখ্যা 32টি। এই রাগ রাগিনীগুলির মধ্যে ভৈরবী, পটমঞ্জরি রাগ রাগিনী দুটি চর্যাপদে এবং শ্রীকৃষ্ণ কীর্তন উভয়ের মধ্যে রয়েছে। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ ভৈরবী এবং পটমঞ্জরি রাগ দেখা যাচ্ছে আমাদের চর্যাপদের মধ্যেও, এখানেও শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যেও সেম একই রাগের এখানে উল্লেখ পাওয়া যাচ্ছে। তারপর ছন্দ, আগেই বারবার বলা হলো, মিশ্র কলাবৃত্ত ছন্দ, ত্রিপদী ছন্দের ব্যবহার হয়েছে। অলঙ্কার, কাব্যে উপমা, উৎপ্রেক্ষা, রূপক অলঙ্কারের প্রয়োগ দেখা যায়। রূপক অলঙ্কারের কিন্তু ব্যাপক প্রয়োগ দেখা যাচ্ছে চর্যাপদের মধ্যে। এখানে প্রবাদ প্রবচনের অনেক উল্লেখ রয়েছে। কোথায় কোথায়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তাম্বুল খণ্ডে 1টি, নৌকা খণ্ডে 1টি, দান খণ্ডে 17টি, ভার খণ্ডে 6টি, বান খণ্ডে 1টি, বংশী খণ্ডে 2টি, রাধা বিরহে 6টি প্রবাদ প্রবচনের উল্লেখ আছে। এই প্রবাদ প্রবচনগুলির মধ্যে বিখ্যাত প্রবাদ প্রবচন এখানে নিচে তুলে ধরা হলো, ব্র্যাকেটের গুলো কোন খণ্ডে কোনটি, হ্যাঁ, এটা দেখবে দেখবে এই প্রবাদ প্রবচনগুলো সবগুলো দেখে নিও, হ্যাঁ, খাতার মধ্যে নোট করে নিও। কাব্যের গুরুত্ব এখানে কি কি রয়েছে? বাংলা সাহিত্যে রাধাকৃষ্ণের প্রেম লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্য এটি। এই কাব্যের পুঁথি বাংলা সাহিত্যের প্রথম পাণ্ডুলিপি। আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন এটি। নাট্যগীতি জাতীয় উক্তি ও প্রত্যুক্তিমূলক কাব্য। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় 16শ শতাব্দীর কাছাকাছি সময়ে পুঁথিটি রচিত হয়েছে বলে বলেছেন। অনেকেও বলেছেন, আগেও বলা হচ্ছে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ODBL গ্রন্থে প্রথম প্রমাণ করেন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মধ্যযুগের বাংলা ভাষার আদি নিদর্শন। তিনি এই কাব্যের ভাষাকে পঞ্চদশ শতাব্দীর পূর্ববর্তী বলে মনে করেন। গবেষক নলিনীকান্ত ভট্টশালী সিদ্ধান্ত করেছেন 1450 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে এটি রচিত। রচনাকাল নিয়ে বিস্তর মতভেদ রয়েছে। কত কত মতভেদ। কবি পরিচিতি, শ্রীকৃষ্ণ কীর্তনে 415টি পদের মধ্যে এটা আগেও একবার দেওয়া হয়েছে, এটা একটু দেখবে, রিপিট হয়ে গেছে। খণ্ড বিভাগ কি কি রয়েছে? ক্ষুদ্রতম খণ্ড জন্মখণ্ড 9টি পদ বর্তমান এবং বৃহত্তম খণ্ড দানখণ্ড 112টি পদ এখানে বর্তমান। হারখণ্ড 145 থেকে 151, এখানে পৃষ্ঠা কিন্তু পাওয়া যায়নি। যমুনা খণ্ডে এর নিজস্ব কোনো পদ নেই। তারপর দেখো, পদের সংখ্যা 418টি, সংস্কৃত শ্লোকের সংখ্যা 161, 28টি পুনরাবৃত্তি ঘটেছে, ব্র্যাকেটে সংস্কৃত শ্লোকের সংখ্যা দেওয়া আছে। এগুলো হচ্ছে আগেরগুলো, ব্র্যাকেট ছাড়া হচ্ছে মূল যেগুলো হচ্ছে কতগুলো আছে শ্লোক, আর ব্র্যাকেটের গুলো হচ্ছে সংস্কৃত শ্লোক, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। ওই জন্মখণ্ডে দেখো 9টির মধ্যে 3টি, তাম্বুল খণ্ডে 26টির মধ্যে 60টি রয়েছে, দান খণ্ডে 112টির মধ্যে 46টি সংস্কৃত শ্লোক রয়েছে, এগুলো দেখবে। কাব্যের উপর পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মূলত জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ এর প্রভাব কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এতটুকুই ছিল, ব্ল্যাক স্ক্রিন চলে এলো। যাই হোক, সমস্তটা এখানে উল্লেখ করে দিয়ে দিলাম। কতগুলো পড়লাম, কতগুলো দীর্ঘগুলো পড়লাম না, ওগুলো তোমরা একটু দেখবে, ওগুলো ইন্টারভিউ এর ক্ষেত্রে যখন যাবে তখন বিশেষ একটা কাজে দেবে। কারণ এখন এমসিকিউ এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম। এখানে যতটা পেরেছি মোটামুটি 100%-এর কাছাকাছি দিয়ে দিলাম। কিছু হয়তো বাকি থাকবে, নেক্সট এডিশন আবার আসবে পরে, সেই জায়গায় আরো কিছু উল্লেখ করা হবে। দেখো সমস্তটা, আশা করি ভালো লাগবে। আর আমাদের যে বিশেষ চ্যানেলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু বলি। এতক্ষণ যদি দেখে থাকো আর 1 মিনিট একটু দেখো, একটু ওয়েট করো। দেখো তোমরা, হ্যাঁ, এবার তোমাদের জন্য মোট 3টি চ্যানেল আমি করেছি। ম্যাকবক্স বাংলা, এখানে দেখো বাংলা উল্লেখই রয়েছে, মানে আমাদের বাংলা সাহিত্য এবং বাংলা সম্পর্কে যত ভিডিও, নেট বলো, এসএসসি বলো, সমস্ত ধরনের এই ম্যাকবক্স বাংলায় তোমরা পাবে। আর এটা যদি চ্যানেলটা খুঁজে না পাও তোমরা, দেখো এখানে অ্যাড সাইন দিয়ে তারপর ম্যাকবক্স বাংলা সবটা লেখা আছে, এটা লিখবে, একদম সরাসরি চলে আসবে। আর ম্যাকবক্স কম্বাইন্ড এক্সাম, এখানে বিভিন্ন ধরনের কম্বাইন্ড এক্সামের নানান ভিডিও দেওয়া হয়ে থাকে। আমি এখানে ফাউন্ডেশন ব্যাচগুলো চালাচ্ছি, পরবর্তী সময় আরও হয়তো চলবে, একে একে অবশ্যই চলবে। কম্বাইন্ডের মধ্যে তোমরা সমস্ত ফাউন্ডেশন পাবে, বারবার এদিকে ওদিকে ঘোরাঘুরির দরকার নেই, ফ্রিতে ফাউন্ডেশন পাচ্ছ, এটা করো ফাউন্ডেশন, যে কোনো কম্বাইন্ড এক্সামে কাজে দেবে, ইউপিএসসি বাদ দিয়ে। এছাড়া বাদ বাকি যত মোটামুটি এক্সাম রয়েছে, গ্রুপ সিডি বলো, নানান ধরনের মোটামুটি ছোট বড় পরীক্ষা সমস্ত কভার হয়ে যাবে এক জায়গা থেকে, এদিক ওদিকে দৌড়াদৌড়ি করতে হবে না, কোনো সাবস্ক্রিপশন নিতে হবে না, সমস্তগুলো লিখে নেবে। আমার শর্ত হচ্ছে এটা, তোমাদের কাছে সমস্তগুলো দেওয়া থাকবে, ভিডিও থেকে দেখবে, লিখে নেবে, পিডিএফ দিচ্ছি না। তারপর হচ্ছে ম্যাকবক্স টেক্সট বুক, এটা আরেকটা রয়েছে যেটা নাকি আমাদের WBBSC
অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, বাংলার যে বোর্ড, সেই বোর্ডের যত ধরনের টেক্সট বুক রয়েছে, টেক্সট বই সমস্তগুলো একে একে এখানে আমি দিতে থাকবো। ইতিহাস বলো, ভূগোল বলো, বাংলা বলো, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, তারপর ম্যাথটা পাবে না, ইংলিশ, এগুলো সব পাবে। ম্যাথ বাদ বাকি সব আস্তে আস্তে দিয়ে দেবো। সবগুলোকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট আরেকটু আছে, এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যদিও অনেক কিছু দেওয়া আছে চ্যানেলগুলোতে, মোটামুটি তোমাদের প্রয়োজন হলে এখান থেকে নিয়ে নিতে পারো। ম্যাকবক্স টেক্সট বুকস, মানে 3টে চ্যানেল, 3টে টেলিগ্রামেরও চ্যানেল করে দেওয়া আছে। হ্যাঁ, যেটা যুক্ত হবে, যেটা প্রয়োজন সেগুলোতে যুক্ত হয়ে যাও। একটা ম্যাক্সবক্স টেক্সট বুক আর একটা ম্যাকবক্স কম্বাইন্ড এক্সাম, ম্যাকবক্স বাংলা, যার যেটা প্রয়োজন। বাংলাতে শুধু বাংলা পাবে, কম্বাইন্ড এক্সামে সমস্ত ধরনের কম্বাইন্ড এক্সাম, টেক্সট বুকে শুধু টেক্সট বুকের একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একে একে আসবে। বর্তমানে টেক্সট বুকে কিছু দিচ্ছি না, ম্যাকবক্স কম্বাইন্ড এক্সামই চলবে, বাংলাতেও হয়তো বিশেষ একটা কিছু আসবে না। তো দেখা হচ্ছে পরবর্তী সময় অন্য ভিডিওতে। অনেকটাই লম্বা হলো, তাও সঙ্গে থেকে থাকলে যারা আছো তাদেরকে ধন্যবাদ। আর নোটগুলো তোমাদের খাতায় টুকে নিও।